হেনস্থা বিতর্ক সন্দেহ রাজনীতিতে বর্তমানে যার সবটাই বিরাজমান নির্বাচন নিয়ে একের পর এক জরিপ কি আসলেই রাজনৈতিক নেতৃবৃন্দদের কপালে ফেলছে চিন্তার ভাঁজ। এই মুহূর্তে সংকট কি সমাধানই বা কোথায়, তার সব কিছুই জানবো মধুমতি ব্যাংক পিএলসির নতুন বাংলাদেশে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24 এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই, ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও জোনায়েদ সাকি। এরা তিনজন, তারা আসলে আমরা বাকি আলোচনা করব। কিন্তু ডক্টর আতিক মুজাহিদ, আপনার সঙ্গে রাজনীতিতে হেনস্থা সন্দেহ বিতর্ক এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। রাজনীতিতে হেনস্থা বিতর্ক এবং সন্দেহ এই তিনটা জায়গা আসলে কেন তৈরি হয়েছে? আসলে দেখেন, আমরা একটু আগে কথা বলতেছিলাম, বাংলাদেশের রাজনীতিটা আসলে কেউ কিছু জানে না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা একটা বাবলিংয়ের মতো চলে এবং কোলাবোরেশন কোঅর্ডিনেশনহীন। যে টপ লিডার কি বলে এটা জুনিয়ররা জানে না, এবং লিডার যেটা বলে ওইটা বেদবাক্য করে অন্যরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে। আবার একটু পরে যদি চেঞ্জ হয়ে যায় লিডারের কথা, আবার ওনারা ব্যাখ্যাটা চেঞ্জ হয়ে যায়। তো এই কারণে বেসিক্যালি কোনো কনক্রিট যে ডিসিশন, যে আপনি বলতে পারেন যে এইটাই স্ট্যান্ড, আপনি একই সময় দেখবেন এক নেতা এই কথা বলতেছে, এরপরে বিকেলে আরেক নেতা ওর বিপরীত কথা বলতেছে। কেউ বলতেছে আমরা ইন্ডিয়ার বা আওয়ামী লীগের নো মার্সে, একজন বলছে না আওয়ামী লীগকে আমরা ইনক্লুড করতে চাই। সো এই যে এইরকম হওয়ার কারণে তখন মানুষ মনে করে যে এখানে কোনো ডিল হয়েছে কি না, কোনো ধরনের হয়তো এই নেতাকে প্যাকেট করে ফেলা হয়েছে বা ওই নেতার সাথে ওই নেতার নেটওয়ার্কিং বা কানেকশন আছে। এইটার কারণে রাজনীতির মধ্যে বিতর্ক যত বেশি থাকে, আশঙ্কা তৈরি হয়, শঙ্কা তৈরি হয়, সন্দেহ তৈরি হয়। মনে হয় আমার তো মনে হয় বাংলাদেশে একটা গুজবের রাষ্ট্র মাঝে মাঝে তৈরি হয়েছে, শুধু প্রচণ্ড রকম গুজবে চলমান রয়েছে। তো সেই জিনিসগুলাই মূলত গুজবগুলা অনাস্থা তৈরি করে আর কি। আর ডিস্টেন্সিং যত বেশি হবে মানুষের কাছে, যে কোনো আপনার সাথে আমাদের রেগুলার কমিউনিকেশন না হয় তাহলে আপনি আমার সাথে মিস ইনফরমেশন রাখবেন। মনে হচ্ছে আতিক ভাই এই কাজটা করে ফেলছে, এই যে মনে হচ্ছে ধরে ধরে জিনিসটাকে আরও লেন্দি করে করে একটা পর্যায়ে গিয়ে মূলত সন্দেহের তীরে চলে যায়। আমার ক্ষমতা থেকে মনে হয় ফেলাই দিচ্ছে, আর এক গ্রুপ আসতেছে, মনে হচ্ছে একটা কনস্পিরেসি হইতেছে, ওই জায়গায় কেন উনি এইভাবে বললো, ওই হুজুরের সাথে ওই মিটিং করলো, মানে নানা রকম ইকুয়েশনকে ডটগুলোকে কানেক্ট করে, কারণ কারোর সাথে কারো ওয়েল কমিউনিকেশন নাই। এটা আমার কাছে মনে হয় যে এইগুলোর একটা পুরো কম্বিনেশন হওয়ার কারণে এই তিনটা জিনিস ঘটে আর কি। জি, এর পাশাপাশি আমি একটু হেনস্থা নিয়ে আলাপ করতে চাই। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে এবং এনসিপির নেতা আক্তার তাকে আসলে যেভাবে হেনস্থা করা হয়েছে, এই বিষয়টিকে আসলে এনসিপি কিভাবে দেখে? না, আমরা তো দেখেছি এনসিপি না, আমরা দেখি যে বাংলাদেশে জুলাই শক্তিকে অপমান করা হয়েছে। কারণটা হচ্ছে এখানে যারা গিয়েছেন আপনারা দেখেছেন যে মির্জা ফখরুলের উপরে হাত ওঠার মতো চড়া অবস্থা হয়েছিল, এবং অন্যকে হয়তো আপনি দেখছেন, হয়তো সেফগার্ড দেখছেন, হয়তো আক্তারের কাছে ডিমটা লেগেছে। আমরা মনে করি আক্তারকে শুধু লাগেনি, এটা জুলাইয়ের অভ্যুত্থানের বাংলাদেশের ফেজগুলোকে কী করা হয়েছে, হিট করা হয়েছে। এটার কারণটা হলো আমাদের তিনটা জিনিস দেখতে হবে। আওয়ামী লীগ নেচারগতভাবে কিন্তু এরকম একটা সন্ত্রাসী টাইপের দল, আগে থেকে দেখবেন মারপিট যত আছে সবগুলো আওয়ামী লীগের ক্যারেক্টারিস্টিকের সাথে যায়, এবং তারা দেশের বাইরে গিয়ে সেম আচরণটাই করতেছে, কোনো ধরনের চেঞ্জিং নাই। এবং বাইরের দেশে গিয়ে বুঝাইলো যে আমরা আসলে আমার জায়গায় আমরা আছি, আমরা কিন্তু নষ্ট হইনি, আমাদের সন্ত্রাসী গোষ্ঠী স্টাইলে আচরণ সেটা আমাদের আছে। 2 নম্বর হলো যারা সিকিউরিটি পারপাস, আপনি দেশের বাইরে গেলে যে এম্বাসিগুলো আমাদের সিকিউরিটি দেওয়ার কথা, সেখানে আমাদের অবশ্যই কাউন্সিলর আছেন, স্পেসিফিক্যালি দায়িত্ব ছিল, যারা জানেন। এর আগে মাহফুজ আলমের প্রতি আক্রান্ত হইলো, তার আগে আমাদের আসিফ নজরুল স্যারের আক্রান্ত হইলো, কিন্তু কোনো ধরনের পানিশমেন্ট দেখছেন? এই অ্যাম্বাসিগুলোর কোনো পানিশমেন্ট দেখেছেন? পানিশমেন্ট কিন্তু আমরা চোখে পড়ে নাই। কেন পানিশমেন্ট দেয়? এইটা একটা ইস্যু। পানিশমেন্ট না দেওয়ার কারণটা হচ্ছে, এটা আমি মনে করব সরকারের এইটাই ব্যর্থতা, যে সরকার তার স্ট্রং হোল্ড, যে লিডারশিপ নেওয়ার কথা দেশের স্বার্থে, যে কোনো জিনিস, এটা তো আমরা কোনো একক পলিটিক্যাল পার্টিও যাই না যে আপনি এক পলিটিক্যাল পার্টিকে হিট করলেন। এটা কমপ্লিটলি বাংলাদেশে প্রতিনিধিত্বশীল 2-3টা যে দল আছে, সে 3টা রিপ্রেজেন্টেটিভ হাই ডেলিগেশন যাচ্ছে, এবং বাংলাদেশকে জাতিসংঘের মতো একটা বিগের প্ল্যাটফর্মে তারা দেখানোর চেষ্টা করছে। সেই জায়গায় তারা দেখা গেছে এইরকম হেনস্থার শিকার হচ্ছে। তাহলে এইসব আমি তো মনে করি ইমিডিয়েটলি একটা তদন্ত কমিটি হয়ে এইসব লোকের ব্যাপারে ব্যবস্থা নেওয়া নেওয়া উচিত। এই ঘটনায় এনসিপি কি আসলে ভিকটিমাইজড হলো, নাকি এনসিপির ইমেজ সংকট তৈরি হলো? না, ইমেজ সংকটের কোনো তো বিষয় নেই। আপনি কি ইমেজ কিভাবে সংকট? কারণ সেখানে টেরোরিস্ট স্লোগান দেওয়া হয়েছে, সেখানে আক্তারকে ডিম নিক্ষেপ করা হয়েছে, তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এই যে এতগুলো ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে টেরোরিস্ট স্লোগান যে দিয়েছে যারাই সেখানে উপস্থিত ছিলেন তারা সকলেই, এবং সেই ভিডিওটাও বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছে। এখানে কি আসলে ইমেজ সংকট তৈরি হলো, নাকি এনসিপি আসলে ভিকটিমাইজড হলো? আমার কাছে যেটা মনে হয়েছে, ওরা বলছে জুলাই সন্ত্রাস শব্দগুলো হচ্ছে এইরকম। আওয়ামী লীগের কিছু ন্যারেটিভ আছে,
তারা এটাকে এস্টাবলিশ করার জন্য মিথ্যা কথা বলতে 100টা মিথ্যা কথা বলতে সমস্যা নেই। তারা বলবে মব, তারা বলবে জুলাইয়ে অনেক কিছু হত্যা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, নানা রকমভাবে এই ইভেন্টটাকে তারা চাপায় দেওয়ার চেষ্টা করবে। জুলাইটাকে ছোট করার যত প্রকার মেকানিজম আছে তারা এটা চেষ্টা করবে। কারণটা হচ্ছে কি লেভেল তৈরি করতে হবে এই লোকগুলাকে, পুলিশ হত্যা করেছে, নানা রকম বয়ান তৈরি করতে হবে। ঠিক একই বয়ান ওইটাই কিন্তু তারা সবসময় চলমান রাখে। এটা হচ্ছে খুবই ভেরি ইন্টারেস্টিং তাদের। তো সে জায়গা থেকে আক্তারের তারা হিট করেছে। এটাতে ইমেজ সংকট না, আক্তার বড় প্রতি উত্তরে কি বলছে যে আমরা কিন্তু এই ফেসিসদের গুলির বুকে ভয় পাই না, শুধু একটা ডিম সোরা তো এটা কোনো তুর্কিবাদ, এটা কোনো বিষয়ই না আমাদের জন্য। ডিম দিয়ে আপনি কি আমাকে নষ্ট করতে পারবেন? আমি যে গুলির সামনে দাঁড়িয়েছি, আপনারা আমাকে অ্যারেস্ট করেছেন, 8 স্তম্ভ মানে কি বলে আগ্রাসন বিরুদ্ধে 8 স্তম্ভ আবরার হত্যার পরে যে লোকটা দাঁড়িয়েছে এটা হচ্ছে আক্তার হোসেন। আক্তার হোসেন মানে হচ্ছে বাংলাদেশকে মাথা উঁচু করে দাও। আক্তার হোসেন কি করেছে? আক্তার হোসেন এই কাজটাই করেছে যে এন্টি ইন্ডিয়ান, যে যখন আমাদের কালচারালি কথা বলার সুযোগ ছিল না সেই মুহূর্তে আক্তার হোসেন দাঁড়িয়ে ইন্ডিয়ানের বিরুদ্ধে মানে আগ্রাসন বিরুদ্ধে কথা বলেছে। শুধু সে জায়গায় আক্তারকে আপনার এইভাবে ইমেজ সংকট, আক্তারের ইমেজ বেড়েছে যে আক্তার ওখানেই বলছে ইনকিলাব জিন্দাবাদ, যে বলেছে যে আমাদেরকে তুমি এইসব ডিম টিম দিয়ে কিছু করতে পারবে না, আমরা আমাদের দেশের জন্য কাজ করে যাব। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই আলোচনাটা ব্যাপকভাবে আছে যে এনসিপি নেতৃবৃন্দ এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারাই আসলে বেশি যে সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে, তাদেরকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন প্রচুর ডিম ছোড়াছড়ি হয়েছে এবং এই পথটি সরকার এবং এনসিপি যৌথভাবে আসলে তাদেরকে দেখিয়ে দিয়েছে এবং তারই প্রত্যুত্তরে তারা এই কাজটি দেশের বাইরে করেছে। এই বিষয়ের সত্যতা কতখানি এবং এই বিষয়ে এটার সঙ্গে যদি আপনি একমত না হন তাহলে সেখানে যুক্তিটা কোথায়? ভেরি ইন্টারেস্টিং। আপনি কি কোথাও দেখেছেন যে এনসিপির ব্যানার নিয়ে যায় আওয়ামী লীগ নেতাদেরকে মেরেছে? এটা জনগণ মেরেছে, জনগণের ক্ষোভ। যে লোকগুলা হাজার হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে, মানুষকে অত্যাচার করেছে, মেরেছে, গুম করেছে, আপনি তাদেরকে এমন একটা আদর আপ্যায়ন করে নিয়ে আসতেছেন। অথচ আমরা গত 17 বছর দেখেছি অনেকের হাত করা, হ্যান্ড করা, মানে এবার হাঁটতেই পারতো না, সব জায়গায় করা দিয়ে নিয়ে এসেছিল। তো সে জায়গাতে এদের প্রতি মানুষ দেখছে আদরে আস্ত করে রাখা হয়েছে এদেরকে এবং সুবিধা দেওয়া হয়েছে। সে জায়গা থেকে মানুষের ক্ষোভ থেকে তারা মেরেছে। আপনি কোথাও এনসিপি দেখতে পাবেন না। সেই জায়গার কাউন্টার কেন? কাউন্টার তো বিএনপির লোকজন তো ধরে ধরে আওয়ামী লীগকে মেরেছে, মানে ধরতেছে না। তার মানে শুধুমাত্র এনসিপি মেরেছে নাকি? সবার, এটা যারা এন্টি ফেসিস্ট গ্রুপ আছে সবাইকে তো টার্গেট করার কথা ছিল। তো স্পেসিফিক্যালি আলাদা করার কেন? এই যে আলাদা সেগমেন্টিভ যে আমরা এনসিপি বিরোধী, নট আওয়ামী লীগ বা বিএনপি বিরোধী, অমুক বিরোধী, এই জিনিসটা করে পজিশন করাটাও আসলে আমি মনে করি না। আমি মনে করি এটা জুলাই একটা ইউনাইটেড শক্তি। আমাদের ভিতরে ডিফারেন্সের অনেক থাকতে পারে পার্টিগতভাবে, বিএনপির সাথে, জামাতের সাথে, বাট আপনিটাকে কিন্তু বহির্বিশ্বে আমরা ইউনাইটেড একটা বাংলাদেশ এবং সেখানে একটা জুলাই শক্তি হিসেবে আমরা দেখতে চাই। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন ফারহানা, আমরা আলোচনা করছিলাম নিউ ইয়র্কে যে হেনস্থার ঘটনা ঘটেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সেখানে ছিলেন। তো এই ঘটনার পেছনে মূল উদ্দেশ্যটাকে আপনি কি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘটনাটি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে দেখা যায়। এক হচ্ছে জাতিসংঘের এই অধিবেশনে কেন পলিটিক্যাল পার্টিদের লিডারশিপদের নেওয়া হলো, 1। 2, যদি তাদেরকে নেয়াই হয়ে থাকে তাহলে তাদের যথাযথ নিরাপত্তা দেবার ব্যবস্থা কেন করা হলো না। 3, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার উপরে কিন্তু কোনো আঘাত আসে নাই, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন যে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারে কাজ করছে এমন যারাই দেশের বাইরে গেছে তাদের সবার উপরেই কিন্তু কম বেশি হামলা হয়েছে। সেটা আপনি মাহফুজ বলেন লাস্টলি যে গিয়েছিল, কিংবা আপনি আসিফ নজরুল বলেন, প্রত্যেকের উপরেই কোনো না কোনো হামলা আমরা হতে দেখেছি। সুতরাং এই ক্ষোভ বা এই রাগটা কিন্তু সরকারের জানা, সরকার জানতো বিষয়টা, কেন সরকার যথাযথ মেজার নিল না। 4 হচ্ছে আপনি যাদেরকে অতিথি করে নিয়ে গেলেন তারা তো যুক্তরাষ্ট্রের অতিথি চেয়ে বড় বিষয়, তারা বাংলাদেশ সরকারের অতিথি, তাই না? সো তাদের নিরাপত্তার ব্যবস্থা না করে সরকার প্রধান তার নিজস্ব পরিষদ নিয়ে আলাদা হয়ে গেলেন এবং আলাদা প্রোটোকল নিয়ে তিনি চলে গেলেন। এটা কি একটা দায়িত্বশীলতার পরিচয় হলো? এবং আপনি দেখুন, আমি যতদূর জানতে পারলাম যে তাদের হোটেল এবং সরকারে যারা আছেন তাদের হোটেল, মানে রাজনীতিবিদরা এক হোটেলে উঠেছেন এবং সরকারে যারা আছেন, সরকারের সঙ্গে যারা আছেন তারা অন্য একটা হোটেলে উঠেছেন। অর্থাৎ তারা মনে হলো যেন এই রাজনীতিবিদদেরকে ঢাল হিসেবে নিয়ে গেলেন, যেন তাদের উপরে কোনো আঘাত আসার আগে সেটা রাজনীতিবিদদের উপরে আঘাতটা আসে। এবং সত্যি সত্যি রাজনীতিবিদদের এতটাই অরক্ষিত এবং এতটাই আমি বলবো যে মানে ওনাদের ব্যর্থতা এবং ওনাদের উপরে ক্ষোভের পুরো প্রভাবটা রাজনীতিবিদদের উপর ছেড়ে দিয়ে ওনারা সরে গেলেন। এটা ভীষণ রকম দায়িত্বজ্ঞানহীনতার একটা পরিচয়। সো অনেকে মজা করে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস
এই যে ঘটনাটি ঘটালেন, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশেরও যে কোনো বিপদে বা সরকারের যে কোনো ক্রান্তি লগ্নে উনি সবাইকে একা ফেলে দিয়ে উনি ওনার পারিষদ বা ওনার ঘনিষ্ঠ মানুষজনকে নিয়ে আলাদা হয়ে যাবেন। এখানে আমার আরো একটা প্রশ্ন আছে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা লক্ষ্য করেছেন এবং এখন তো অনেকেই এটা নিয়ে কথা বলেও ফেলেছে অলরেডি। জামাত কিন্তু পরে বের হয়েছে, প্রথমে বের হয়েছে বিএনপির মহাসচিব, ঠিক তার পেছনেই এনসিপির আক্তার এবং জারা, সো একদম কাছাকাছি সময়। কিন্তু জামাত কিন্তু যথেষ্ট পেছনে ছিল এবং জামাতে ইসলাম এক দরজা দিয়ে বের হয়েছে, এক গেট দিয়ে বের হয়েছে। এনসিপি আর বিএনপির নেতা যারা গেছেন ওনারা এক গেট দিয়ে বের হয়েছে। এই প্রশ্নটা আমার গতকালকে এবং ছিল। ভেরি ইন্টারেস্টিং, জামাতের নেতাকর্মীরা কিন্তু কেবলমাত্র তাদের দুজন নেতার সিকিউরিটি এনশিওর করেই তারা ক্ষান্ত হয়েছেন। আরো যে তাদের সহকর্মী আছেন বিদেশের মাটিতে, তো আমরা সবাই জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, তাই না? সো ওই দিক থেকে যদি আপনি বিচার করেন, তাদের তো একটা সিকিউরিটি দেওয়ার ব্যাপার ছিল। এবং বিএনপির নেতা কর্মীরা নাকি জানতেনই না যে মহাসচিব কোন গেট দিয়ে বেরোবেন, তাদেরকে অন্য আরেকটা গেটের কথা বলা হয়েছে, যে গেট দিয়ে মহাসচিব বের হন নাই। অর্থাৎ এখানেও একটা মিসকমিউনিকেশন, মিস ইনফরমেশনের ব্যাপার আছে। এখন আমরা কি আশা করব যে যুক্তরাষ্ট্র সরকার তারা গিয়ে বিএনপি নেতা কর্মীকে জানাবেন, বা কেনেডি এয়ারপোর্টের লোকজন বিএনপি নেতা কর্মীকে জানাবেন? না, এটা তো সরকারের জানানোর কথা। সরকারের যে কনসুলেট আছে, বাংলাদেশের যেই কনসুলেট আছে, তাদের সাথে যোগাযোগ থাকার কথা এবং তাদের সঠিক ইনফরমেশন দেওয়ার কথা। তারা তো সঠিক ইনফরমেশনটাও দেয় নাই। তার মানে আসলে পুরো বিষয়টার মধ্যে আপনি একটা হযবরল দেখতে পাচ্ছেন না? এই পুরো ঘটনার দায়টা কি আসলে সরকারের? 100% সরকারের। কেন ওনারা রাজনীতিবিদদের নিলেন সেটা যেমন পরিষ্কার না, কেন ওনারা রাজনীতিবিদদের এভাবে লাঞ্ছিত হতে দিলেন সেটাও পরিষ্কার না। আমি যদি আপনাকে পাল্টা বলি যে সরকার বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের রাজনীতিবিদদের আসলে কেউ পছন্দ করে না, বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন আছে মানুষের, বাংলাদেশের রাজনীতিবিদরা ঐক্য ধরে রাখতে পারে না ইভেন বিদেশের মাটিতেও, বাংলাদেশের রাজনীতিবিদরা পরস্পরের সাথে এত বৈরী সম্পর্ক, তারা দেশ চালাবে কি? অর্থাৎ সেই যে 5 বছর, আমরা তো এটাকে এভাবেও ব্যাখ্যা করতে পারি সরকার কি চাচ্ছে আসলে। আপনার কথা রেশ ধরে একটু আমাদের আরেকজন অতিথি আছেন, তিনি মাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা যেমনটি বলছিলেন, আমি সেই সূত্র ধরে একটু প্রশ্ন করতে চাই। সরকার কি এটা দেখানোর চেষ্টা করেছে বহির্বিশ্বে যে বাংলাদেশে আসলে নির্বাচনের প্রয়োজন নেই, যে সরকার আছে সেই সরকারের দেশ ভালো চালাচ্ছে? আপনার কাছে কি মনে হয় নিউ ইয়র্কে হেনস্থার যে ঘটনা ঘটেছে রাজনৈতিক নেতাদের উপরে? সবাইকে সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি একটু ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেরিতে এসে আমরা প্রবেশ করেছি। আলোচনায় ফিরি। না, এটা আসলে গতকাল দেখার পরেই আমরা অনেকেরই যেমন মনে হয়েছে, আমাদেরও সেই একই জিনিস মনে হচ্ছে যে পুরোটা হচ্ছে সরকার, বিশেষভাবে যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে, আমাদের যে কূটনীতিকরা আছেন ওখানে, যে আমাদের কনসুলেট আছে, সব কিছুই তারা যেভাবে এই ব্যবস্থাপনাটা করা দরকার ছিল সেইটা তারা করেননি। এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক বলতে হবে। কারণ হচ্ছে যে যারা এখান থেকে গিয়েছেন, প্রধান উপদেষ্টার তো তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে, সেটা তার নিরাপত্তার স্বার্থেই আবার ওইটার সাথে অন্যদের যুক্ত করা হয় না। কিন্তু অন্যদের নিরাপত্তার কি হবে যখন এটা আসলে জানা কথা, এর আগে বহুবার ঘটেছে ইংল্যান্ডে কিংবা আমেরিকাতে, এমনকি ইটালিতে বোধ হয় না প্রফেসর আসিফ নজরুল যখন গিয়েছিলেন, তো সেই সব জায়গাতে দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে নামার খবরটা তারা পাচ্ছেন, তার মানে ঢাকা এয়ারপোর্ট থেকে কেউ জানিয়ে দিচ্ছে যে উঠেছে, এবং তারপরে ওই সংশ্লিষ্ট এয়ারপোর্টে তারা জমায়েত হচ্ছে। মানে এখন দেশ ত্যাগ করে পালিয়ে গিয়ে বিদেশে এই সমস্ত নুইসেন্স করে তারা ভাবছে যে তারা একটা বেশ কিছু করছে। তো সেটা তো একটা আছে, আওয়ামী লীগের দেউলিয়াপনা তো তার বহু রকম রূপ আমরা দেখেছি, এখনও দেখছি। কিন্তু সেটার বিষয়ের চাইতে এই জায়গাতে যখন নেতৃত্ব যাবেন, তারা এটা এমন না যে, যদিও
মানে আমাদের রাজনৈতিক প্রতিনিধি যারা গিয়েছেন, মানে অনেক রাজনৈতিক দল মনে করে যে এটা প্রতিনিধিত্বমূলক হয়নি, আরও একটু প্রতিনিধিত্বমূলক যাওয়া দরকার ছিল। সেই সব সমালোচনা আছে, কিন্তু সেটা সত্ত্বেও এই সরকার যে রাজনৈতিক সমর্থনে মানে গড়ে উঠেছে, এই সরকার তো নিজস্ব কোনো দল নেই, ফলে তারা বিভিন্ন রাজনৈতিক আন্দোলনকারী শক্তিসমূহের সমর্থনে গড়ে উঠেছে এবং সেই আন্দোলনকারী শক্তিদেরই একটি অংশকে তারা নিয়ে যাচ্ছেন। মানে হচ্ছে এই সরকার নিজের গঠন ইত্যাদি নিয়ে জাতিসংঘ বিশ্ব দরবারে হাজির হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টাবৃন্দ যেভাবে গুরুত্বপূর্ণ, তাদের যে প্রোটোকল, পলিটিক্যাল লিডারশিপকেও কিন্তু তাদের একটা প্রোটোকল দেওয়া, সরকারি প্রোটোকল দেওয়ার ব্যাপার ছিল। অর্থাৎ সরকার যেহেতু তাদেরকে দাওয়াত করে নিয়ে যাচ্ছে, এটা নিজ দায়িত্বে কেউ যায়নি। এর বাইরে আসলে সরকার, প্রথম কথা হচ্ছে এটা মনে রাখা দরকার, এটা গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ হওয়ার অর্থ হচ্ছে এমনিতেই তো ধরুন বাংলাদেশের এখন প্রধান মানে বড় মানে কি বলবো মানে প্রধান দল কিংবা বৃহৎ রাজনৈতিক দলদের বড় দল বিএনপি এবং তারপর জামাত ইসলামী, মানে এনসিপি একটা অভ্যুত্থানকারীদের ছাত্র নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ এনসিপি গঠন করেছেন। এখন এই নেতৃত্ব যখন যাচ্ছে এবং সরকারি প্রতিনিধি হিসেবে যাচ্ছে, তখন তাদের যে প্রোটোকল, এটা কোনো অংশে আপনার কম দেখার বিষয় না। আপনি ধরুন একজন উপদেষ্টাকে আপনি প্রোটোকল দিচ্ছেন, কিন্তু আপনি আসলে আরেকজন রাজনৈতিক নেতৃত্বেও ওই পদে নাই বলে তাকে প্রোটোকল দিচ্ছেন না, এটা তো একটা মানে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এবং যখন আপনি তাকে নিয়ে যাচ্ছেন, উনি যদি নিজের ক্যাপাসিটিতে যেতেন, বিএনপি মহাসচিব যদি তার নিজের ক্যাপাসিটিতে যেতেন যে না আমি আমেরিকা সফরে যাচ্ছি, এটা তার পার্টির দায়িত্ব হতো। ওয়েন আপনি গভর্নমেন্টে যাচ্ছেন, তাহলে গভর্নমেন্টকে সেইভাবেই ব্যবস্থাটা করা দরকার ছিল। প্রথমত ওনারা নামার পর ওনারা একটা জায়গায় অবস্থান করবেন, ওনারা অবস্থান করার পরে ওইখানে কে কোথায় রিসিভ করবে, কি পরিস্থিতি, পুরোটা দেখে তারপরে তো ওনারা বের হবেন। ওনাদের বের হওয়ার জন্য কেউ ইনস্ট্রাক্ট করবে না যে আচ্ছা আপনারা যেখান দিয়ে বের হবেন সে জায়গাটা ঠিকঠাক মতো আছে কিনা, কিংবা আপনাদের নেতাকর্মীরা কে কোথায় এসেছে তারা সেইভাবে আপনাদের রিসিভ করার জন্য মানে আছেন কিনা। প্রশ্ন এসেছে যে সেখানে বিএনপি এবং এনসিপির নেতাদের উপরে এরকম হেনস্থার ঘটনা ঘটলেও জামায়াত নেতাদের কাউকে সেখানে দেখা যায়নি এবং তারা পরে বেরিয়েছে। তাদের কাছে কি এই খবর ছিল, বা জামায়াত ইসলাম এই ধরনের মব থেকে তারা কিভাবে বেঁচে গেল? ওয়েল, আমি এতটা মানে সূক্ষ্মভাবে হয়তো পুরো জিনিসটা মানে দেখিনি, আমি ভিডিওটা ভালো মতো অতটা খুঁটিয়ে দেখতে পারিনি। আমি দেখেছি যে তারা যাচ্ছেন এবং বিভিন্ন জন বক্তব্য রেখেছেন, কিন্তু এটা যদি হয় দুঃখজনক, আমি প্রথম কথা বলবো। কারণ ওইখানে গিয়ে আপনি বাংলাদেশের প্রতিনিধি দল, আপনি যখন জাতিসংঘে যাচ্ছেন আপনি আলাদা আলাদা পার্টি হতে পারেন। আমরা তো দেশের সীমানা পার হলেই তখন নিজেদের কিছুটা রাজনৈতিক পরিচয় ইত্যাদি যতটা কম করা যায়, কারণ ওখানে তো আমরা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, এটা তো মনে রাখা দরকার। ফলে আমাদের হয়তো আলাদা আইডেন্টিটি আছে, পলিটিক্যাল কিছু ডিফারেন্সেস আছে, কিছু বক্তব্যেরও পার্থক্য আছে। সেটা যখন আমরা জায়গা মতো বক্তব্য দিব তখন হয়তো সেটার কিছুটা পার্থক্য জায়গা হবে। কিন্তু একটা সাধারণ পাঠাতন আছে না, সাধারণ পাঠাতন হচ্ছে আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, সেটারও কতগুলো জাতীয় ঐক্যের জায়গায় আমরা একমত আছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এমন একটা ঐতিহাসিক সময় আছি যখন আমাদের ওই ন্যূনতম জাতীয় ঐকমত্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর দি ট্রানজিশন এবং আমাদের দেশের অস্তিত্বের সাথে যুক্ত। সেই জায়গাটা থেকে কোনোভাবে যদি এই ধরনের ঘটনা ঘটে যে আমরা ওখানে গিয়ে একটু মানে আমার দল বেশি আসছে অথবা ইত্যাদি ইত্যাদি, এইগুলো যদি কেউ করে থাকেন কি অন্যের রেসপন্সিবিলিটি না ফিল করেন, সেটা খুবই খারাপ হবে। আমরা দেখেছি এইটুকু, আমি আলোচকদের শুনেছি যে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আখতারের উপরে কিংবা তাসনিম জারাকে যে ভাষায় গালাগালি করা হচ্ছিল, পুরো জিনিসটাতে উনি কিন্তু ওনাদের সহই একসাথে এই জায়গাটা মানে দেখেছেন। অর্থাৎ রাজনৈতিক বিরোধ সত্ত্বেও আমাদের যে রাজনৈতিক ব্যক্তিদের যে ন্যূনতম একটা জায়গা থাকা দরকার সেইটা ওনারা প্রদর্শন করেছেন। দ্যাটস ভেরি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ধন্যবাদ, একটা শিক্ষণীয় বিষয়। আবারও আসবো আমি যে জায়গাটা বলবো যে মানে দূতাবাসের যে ব্যর্থতা, এটা ইনভেস্টিগেট করা উচিত। মানে এইটা কোনো যেমন ধরেন রাষ্ট্রকে তো রাষ্ট্রের মতো আচরণ করতে হবে না। আপনি যখন একটা স্টেট পজিশনে আছেন, আপনি তো রাষ্ট্রের প্রতিনিধি, ওইখানে যে দূতাবাস আছে তারা কে? তারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। তো তারা তো তাদের দায়িত্ব পালনে এইরকম গাফিলতি দেখানোর পরে ওখানে পদে বসে থাকলে তাতে এইভাবেই চলতে থাকবে। রাষ্ট্রকে তো জবাবদিহি করতে হবে যে আপনার কি প্রোটোকল দেওয়ার দায়িত্ব এবং সেটা কেন আপনি ফেল করলেন, ওইটার প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত যে আমাদের ওখানে কারা কারা কী কারণে এটা ফেল করলেন। যে প্লেন থেকে নামার পরে ক্লিয়ারেন্স পাওয়ার আগে
ওনারা ওই ওই ইমিগ্রেশন কিংবা ওই যে একটা মিনিমাম ভেতরে এয়ারপোর্টের ভেতরে যেখানে বসার জায়গা আছে রেস্ট নেওয়া, ওখান থেকে বেরোবেন কেন ওনারা তো বের হবেন তখনই যখন ফুল জিনিসটা আছে, মানে একটা আম পাবলিকের মতো বেরিয়ে যাচ্ছেন। এইটা ধন্যবাদ। প্রায় এই বিষয় নিয়ে রীতিমতো আমরা অপমানজনক আরো আলোচনা করব। আমি একটু ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে আসতে চাই। নির্বাচন কমিশন থেকে যে সর্বশেষ যে প্রজ্ঞাপনটি দেওয়া হয়েছে সেখানে নৌকা প্রতীকটিকে বাদ দেওয়া হয়েছে এবং 115টি প্রতীকের ভেতরে আসলে শাপলা প্রতীককে দেখা যায়নি। এনসিপি শাপলা প্রতীক চেয়েছিল তাদের নির্বাচনের প্রতীক হিসেবে, এবং গতকালকে আমরা দেখেছি যে সার্জিস আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে নৌকা প্রতীক শাপলা প্রতীক না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন। তো এই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। নির্বাচন কীভাবে হয় দেখে নেবে এরকম মনে হয় বলেনি, বিষয়টা আমি পড়েছি একটু আগে। আমাদের আহ্বায়ক বিশাল চিঠি লিখেছেন যে আসলে যেহেতু লিগ্যালি যেটাকে বলা হচ্ছে যে ডিজিএফআইয়ের যে লোগো সেটার সাথে মোর ক্লোজ শাপলার একটা আমাদের শাপলা যেটা চাচ্ছি, অথবা অন্য জাতীয় যে প্রতীক যেটা 3-4টার কম্বিনেশন হিসেবে যে প্রতীক সেটাকে যেহেতু ক্লোজ সে জায়গায় দেওয়া হয়নি। কিন্তু আলটিমেটলি এরকম কোনো রুলস নাই, যেমন কাঁঠালের বিষয় আছে, সোনালী আঁশ এটাকেও প্রতীক দেওয়া হয়েছে বিভিন্ন পার্টিতে। সেই জায়গাগুলোকে আমরা আর্গুমেন্ট দেখিয়ে আমরা বলেছি যে 1972 সালে যেটা ছিল মানে সিস্টেমেটিক্যালি প্রতীক নেওয়ার ক্ষেত্রে, আবার 2008 সালে যে পরিসংশোধিত হয়েছে সেখানে 150টা প্রতীক ছিল। তা আমরা বলেছি যদি যেখানে হলুদ বাদ দিয়ে সাদা এবং অন্য যে কালারটা আছে সেটাকে যেহেতু অ্যাড করার সুযোগ রয়েছে, আমরা একটা আবেদন জানিয়েছি এটা যেন তারা নতুন করে অ্যাড করা হয়। আমরা এর আগেও যখন মিটিং ছিল সেখানে আমরা বলেছি যেন প্রতীকটাকে অ্যাড করা হয়, তাহলে আমরা আবেদন করতে পারবো। তা আমরা লজিক্যালি আইনগতভাবে যেটা করা যায় সেটার দিকে আমরা এগিয়ে যাব। আমরা প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সুযোগ আছে, যদি বৈধভাবে নেওয়ার সুযোগ থাকে সেখানে না দেওয়ার তো অধিকার নাই ওনাদের আর কি। ব্যারিস্টার রুবিন ফারহানা, সবার প্রথমেই শাপলা প্রতীক নিয়ে বিএনপি কথা বলেছে, বিএনপির পক্ষ থেকে কথা বলা হয়েছে এবং এটি যে জাতীয় প্রতীক সেই বিষয়গুলো বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচন কমিশন এটা একেবারেই তার তালিকায় রাখেনি কোনো নির্বাচনী প্রতীক হিসেবে। একটা দল নির্বাচনের জন্য বা নিবন্ধনের জন্য যখন আবেদন করে এবং কাঙ্ক্ষিত প্রতীক যখন না পায়, আসলে সেই দলের মনস্তাত্ত্বিক জায়গায় আসলে কি ধরনের ভাটা পড়তে পারে বা কি ধরনের পরিবর্তন আসতে পারে, সেই দলগুলো আসলে কি করবে? আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে যে একটা বিশেষ প্রতীক ওটা পেতেই হবে এবং ওটা পেলেই আপনার পক্ষে জয়যুক্ত হওয়া সম্ভব হবে, ওটা না পেলে আপনি কোনোভাবেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না, এবং ওই প্রতীকটার উপরে আপনার জীবন মরণ নির্ভর করছে, আপনার দলের ভবিষ্যৎ নির্ভর করছে? কেন এটা মনে হচ্ছে আমাকে বলেন তো। 1, 2 হলো কোন প্রতীক বরাদ্দ হবে আর বরাদ্দ হবে না এটা বিএনপি বা এনসিপি বা জামাত বা আওয়ামী লীগ ঠিক করবে না, এটা ঠিক করবে নির্বাচন কমিশন। 150টা প্রতীকের যে তালিকা নির্বাচন কমিশন দিয়েছে, আমাকে ওই 150টার মধ্যেই বেছে নিতে হবে। আপনার নিশ্চয়ই মনে থাকবে আমি ডামির নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে অনেকের খুব ইচ্ছা ছিল যে যারা ডামি প্রার্থী, যারা নৌকা পাচ্ছে না, তারা ঈগলটা তাদের লাগবেই লাগবে। সো আমাদের জাতীয় প্রতীক যেটা শাপলা, হ্যাঁ, যেটা আপনি প্রধানমন্ত্রীর মাথার উপরেও পাবেন, যেটা আপনি রাষ্ট্রপতির মাথার উপরেও পাবেন, যেটা আপনি সরকারি যে কোনো মানে দপ্তরে আপনি সেটা পাবেন, এবং এই প্রতীকটা কি একটা নির্বাচনের প্রতীক হওয়া উচিত? আপনার কি মনে হয়? আইনগত বাধা থাকুক বা না থাকুক সেটা আমি জানি না, এটা প্রতীক বরাদ্দ নিয়ে যে আইন আছে সেটা দেখে বলতে পারবো। তবে আমার মনে হয় না যে রাষ্ট্রীয় প্রতীক যেটা সেটা কোনো দলের নির্বাচনী প্রতীক হতে পারে। আর নির্বাচনের ফলাফলটা না, আপনাকে বলি, এটা প্রতীকের উপর তখন নির্ভর করবে যখন একটা প্রতীককে আপনি রাজনীতিতে অলরেডি স্ট্যাবলিশ করে ফেলেছেন এবং ওই প্রতীক নিয়ে আপনি দীর্ঘ সময় একটা দেশে রাজনীতি করেছেন। কিন্তু দলটি তো নতুন, মাত্র কয়েক মাস আগে গঠিত হয়েছে। এনসিপি কিন্তু এর ভিতরে পদযাত্রা করেছে দেশব্যাপী, এবং এর পাশাপাশি আমরা গতকালকেও যখন আমরা এই আলোচনা করছিলাম সেখানে জানতে পেরেছি যে দেশের বিভিন্ন জায়গায় তারা যখন এই পদযাত্রা করেছে বা নির্বাচনকে সামনে রেখে তারা এই শাপলা প্রতীকটাকেই সামনের দিকে নিয়ে এসেছে, এবং যে কারণে আসলে তাদের সবচেয়ে বড় এই প্রতীকটা আসলে বেশি প্রয়োজন বলে উল্লেখ করেছেন গতকালকে যে আলোচক ছিলেন। ধরুন আপনার সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সারা পাড়ায় মিষ্টি বিতরণ করলেন যে আমার সন্তান এসএসসি পাস করেছে, রেজাল্ট তো হয়নি। পরে দেখা গেল আপনার সন্তান ডাব্বা, একটাতেও পাস করেনি। সো এটা কি প্রতিবেশীদের দোষ নাকি এটা আপনার বোকামি?
5টা পর্যন্ত অপেক্ষা করতেন, প্রতীকটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন? 1 2 হলো আপনি যেটা বলছেন পদযাত্রা, ধরে নিলাম সেই পদযাত্রায় অনেক মানুষের অংশগ্রহণ হয়েছে, অনেক মানুষ এনসিপির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। এখন প্রতীকটা শাপলা না হয়ে যদি প্রতীকটা অন্য কিছু হয়, তাহলে কি আপনার ধারণায় মানুষগুলো তাদের সমর্থন তুলে নেবে এনসিপির কাছ থেকে, বা মানুষগুলো কেবলমাত্র শাপলা প্রতীক শুনেই এনসিপির পেছনে এসছে? এই যুক্তিগুলো খুবই শিশুতোষ এবং হাস্যকর হচ্ছে না? সো এই যে ধরুন পলিটিক্সের ছোট 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 বিষয়গুলোকে একেবারে জেদাজেদির পর্যায়ে নিয়ে যাওয়া, এটা না হলেই ভালো। আমরা যেহেতু এনসিপিকে একটা নতুন এমার্জিং ফোর্স হিসেবে পলিটিক্সের মাটিতে দেখতে চাই, বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডে যে ভ্যাকুয়াম আছে, সে ভ্যাকুয়াম এনসিপির মতন ইয়াং প্রমিসিং ছেলে মেয়েরা যারা এই দল গঠন করেছে তারা সেই ভ্যাকুয়াম পূরণে কাজ করবে, সেটা আমরা সবাই চাই। আমরা কিন্তু কেউ কারো শত্রু না, আমরা তাদেরই ভালোটা চাই। একই সঙ্গে এটাও চাই যে তারা পলিটিক্সে আর একটু ম্যাচিওর আচরণ করবে। ধরুন এনসিপির একজন নেতা, আমি নাম না বলি, খুবই প্রমিনেন্ট একজন নেতা, মুখপাত্র, তিনি যখন বলেন যে 300 আসনই এনসিপি পাবে, 400টার মধ্যে 300টা, এখনো 400টা ঠিকই হয়নি, আসলে 400 কিভাবে হয়, 350 হবে, আর না হলে যদি উচ্চ কক্ষ ধরেন তাহলে 450 হবে। সো আপনি আসলে 400-র মধ্যে 300 কিভাবে, 400 আসন কিভাবে ঠিক হলো, সেটাই তো এখনো পরিষ্কার না। যাই হোক, সেখান থেকে 300টা। উনি আবার দেখলাম কতদিন আগে বলেছেন যে, এই রিসেন্টলি উনি বলেছেন যে 150টা আসন এনসিপি পাবে, বিএনপি 50 থেকে 100টা আসন পাবে। এগুলো শুনতে চটকদার হতে পারে, এগুলো শুনতে মজা লাগতে পারে, আপনি আমি হাসতেও পারি, কিন্তু এগুলো পলিটিক্যাল ম্যাচুরিটির লক্ষণ না। কিন্তু যেহেতু তরুণদের দল, কিন্তু তারা একটা বড় বিস্তৃত রাজনৈতিক ফিল্ডে এসছে এবং আমরা সবাই তাদেরকে ওয়েলকাম করছি, আমরা তাদের কাছ থেকে পলিটিক্যাল ম্যাচুরিটি আশা করি। জি ধন্যবাদ। আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর যখন ফিরবো তখন মধ্যবর্তী ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে থাকছে বাকি আলোচনার সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধুমতো ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছে রিশাদ হাসান। আমি এবার একটু জোনায়েদ সাকি আপনার কাছে যাব। আমরা আলাপ করছিলাম শাপলা প্রতীক নিয়ে। একটা দল যদি তার কাঙ্ক্ষিত প্রতীক না পায়, সেটা আসলে সেই দলের জন্য কতখানি ক্ষতিকর, বা যেহেতু সামনে নির্বাচন, পছন্দের প্রতীক কি আসলে সেই দল পেতে পারে না কেন? জোনায়েদ সাকি। আজকে একটু এনসিপি সমালোচনা করি। দেখুন, এই যে শাপলা প্রতীক, এটা প্রথমত লিস্টে নেই। লিস্টে কোনো যেটা নাই, সে আপনি এরকম কোনো প্রতীক যদি দাবি করেন, তাহলে আপনাকে সেটা নির্বাচন কমিশন সেই প্রস্তাব আবার উত্থাপন করবে, সেটা বিভিন্ন সরকারের এমনকি ক্যাবিনেট হয়ে সহ আসতে হবে, তো ওটার একটা অনুমোদন লাগবে। এটা তো সেই অনুমোদনের জন্য সময় সাপেক্ষ ব্যাপার, সেটার জন্য নির্বাচন কমিশন করেছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। সেটা যদি না হয়ে আসে, যেটা লিস্টেড না হয়, লিস্ট বহির্ভূত কোনো প্রতীক কেউ নিতে পারবে না, এটা কিন্তু আমাদেরকে তারা জানিয়ে দিয়েছেন। ফলে আপনি একটা প্রতীক দিলেই যে সেটা প্রতীক নেওয়া যাবে সেটা হচ্ছে না। আপনি প্রতীক যদি দেন, আপনি যদি লিস্টের বাইরে কোনো প্রতীক নিতে চান, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেই অ্যাপ্লিকেশন যাবে এবং ডিউ প্রসেসে ওটার অনুমোদন হয়ে আসলেই তখন আপনি কেবল নিতে পারবেন। এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে, জাতীয় প্রতীক নেওয়া যাবে না, এই ধরনের একটি সাধারণ বিধান আছে। জাতীয় প্রতীকের মধ্যে আবার অনেক প্রতীক ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, বিশেষভাবে ধরুন জাতীয় ফল, জাতীয় পশু, জাতীয় পাখি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা জাতীয় প্রতীক যেটা গভর্নমেন্টের প্রায় ধরেন বলতে পারেন যে সব জায়গায় ব্যবহৃত হয়, আমাদের একেবারে পয়সা থেকে শুরু করে একেবারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পেছনের প্রতীক হিসেবে, সিল ছাপ্পর হিসেবে, নানা দিক থেকে এটার ব্যবহার আছে। এটা যে যত বহুল মাত্রায় স্টেটকে রিপ্রেজেন্ট করে, আর কোনো প্রতীক কিন্তু এইভাবে ব্যবহারটা ওইভাবে আসে না। যার ফলে এই একটা জায়গা বাদ দিয়ে বাকি সবগুলোতেই বোধহয় তারা ছাড় দিয়েছেন। কেন দিয়েছেন সেটার ব্যাখ্যা ইলেকশন কমিশন দিতে পারবেন। থার্ড থিং হচ্ছে, শাপলা প্রতীক, নাগরিক ঐক্য, এটা যেহেতু নাগরিক ঐক্য আমাদের গণতন্ত্র মঞ্চভুক্ত একটি সংগঠন, মাহমুদুর রহমান মান্না যিনি এই দলের সভাপতি, মান্না ভাইরা যখন রেজিস্ট্রেশন পাচ্ছেন তখন তারা শাপলা প্রতীকটা অ্যাপ্লাই করেছিলেন।
নির্বাচন কমিশন চিঠি দিয়ে শাপলা প্রতীক তাদের দেয়া যাবে না, এইরকম একটি কি বলে চিঠি তাদেরকে দিয়ে দিয়েছেন। তো সেটা এক হিসেবে দেখলে মানে এখন নির্বাচন কমিশনের জন্য এটা অত্যন্ত একটা বড় ধরনের আইনি সমস্যা যে আগে এইবারে যে আসলে নৌকা প্রতীককে বাদ দেওয়া হলো। আবেদনকৃত একটি দলকে তারা নির্বাচন এই প্রতীক না দিয়ে চিঠি দিয়ে দেওয়ার পরে অন্য কোনো দলকে এটা দিলে তারা একটা বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন, এবং এটা নিয়ে যতক্ষণ না পর্যন্ত ওই দুই দলের মধ্যে কোনো মীমাংসা হবে ততক্ষণ তাহলে এটা কোর্ট পর্যন্ত করাতে পারে। কাজে আমাদের একটা জায়গা মনে হচ্ছে যে এইখানে একটা ইয়ের জায়গা আছে, কিন্তু এনসিপির বক্তব্য হচ্ছে যে না আমাদেরকে এটা দিতেই হবে। এই পজিশনটা ঠিক না। যেমন ধরেন আমরা কিন্তু রেলগাড়ির জন্য দীর্ঘদিন ধরে আমাদের দল প্রস্তুত ছিল, আমরা যখন থেকে অ্যাপ্লাই করেছি তখনই আমরা প্রতীকের জায়গা ঠিক করতে হয়, এবং আমরা অনেক নানা দিক বিচার করে অনেক পুরো দলের মধ্যে থেকে মতামত অনেকগুলো প্রতীককে নিয়ে আমরা দলের মধ্যে আমাদের মতামত নিয়েছি। সেইখানে এসে আমরা রেলগাড়িতে এসে ঠেকেছিলাম। আমরা রেলগাড়ি অনুযায়ী অ্যাপ্লাই করেছি সেই মানে 17 সালের 30শে ডিসেম্বর। আমাদের 5 বছর তো হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও আটকে রাখলো গভর্নমেন্ট, শেখ হাসিনার সরকার। তারপরে 5ই আগস্ট পতনের পরে আমরা যখন ইলেকশন কমিশনে গেলাম, ইলেকশন কমিশন তাদের অ্যাপিল উইথড্র করলো এবং আমাদের হাইকোর্টের রায় অনুযায়ী আমাদেরকে নির্বাচন দিল। কিন্তু তখন তারা বললো যে রেলগাড়ি তো এই লিস্টের মধ্যে নাই, হয় আপনি এখন এখান থেকে লিস্ট থেকে প্রতীক নেবেন, না হয় আপনাকে ওই পুরো অপেক্ষা করতে হবে যে এই প্রতীক গৃহীত হবে কিনা সেইটার জায়গা থেকে যে প্রসেসটা আছে সরকারি। তার মানে একটা সেক্ষেত্রে আমাদের বড় একটা বিলম্ব হওয়ার জায়গা আছে। আমরা তখন বলেছিলাম যে ঠিক আছে আমরা নিয়েছি মাথাল প্রতীক আমরা গ্রহণ করেছি। আমাদের দুটো বক্তব্য, একটা হচ্ছে যে এনসিপির এই রকম একটা একগুয়েমি করা ঠিক না প্রতীক নিয়ে। যে প্রতীকই নেন না কেন, আপনি যদি মানুষের কাছে জনপ্রিয় হন, আদরণীয় হন, তাহলে আপনার প্রতীকও আদরণীয় হয়ে উঠবে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে সার্জিস খুব অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। এই ভাষা কিন্তু খুব মানে একজন অভ্যুত্থানকারী অগ্র সৈনিকের কাছ থেকে শোনা কোনোভাবে আমরা আর প্রত্যাশা করি না। তিনি বলেছেন যে শাপলা প্রতীক না দিলে নির্বাচনে কেমনে হয় এটা দেখিয়ে দিব, এটা কিন্তু বলেছেন এবং তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এই ভঙ্গিটাই মানে ধরেন আমি যদি লিটারেলি তার ভাষা বাক্যটা উচ্চারণ মানে ঠিকমতো প্রেজেন্ট নাও করতে পারি, ওনার মূল এসেন্স এরকমই ছিল যে আমরা এই কথাটা, এই যে ক্ষমতার প্রদর্শনী, এটা আমরা তরুণদের কাছ থেকে প্রত্যাশা করি। জি ধন্যবাদ। আমরা একটু ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে যাব। আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে এই যে এবারে নৌকা প্রতীককে বাদ দেওয়া হলো, পরবর্তীতে যদি কখনো আওয়ামী লীগ আবারও নির্বাচনের জন্য বা নিবন্ধিত রাজনৈতিক দল হয়ে নির্বাচন করতে চায়, তখন তো এটিও লিস্টে থাকবে না। তখনও কি তাদেরকে আসলে এনসিপি যে ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে বা জোনাস সাকি যেরকম বললো তাদের দল যেরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে যে লিস্টেড যেসব মার্কা আছে সেগুলো থেকেই একটা পছন্দ করে নিতে হবে, তখন কি আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা তাই ঘটবে? দেখুন, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসতে পারে, যদি আমি বলছি যদি ফিরে আসতে পারে, তাহলে কিন্তু পুরো পরিস্থিতি পাল্টে যাবে। আজকে আপনি যেই পরিস্থিতি দেখছেন সেই পরিস্থিতি তখন থাকবে না। ধরুন 1 আগস্ট 2024 জামাতে ইসলাম এখন যেভাবে বুক ফুলিয়ে পলিটিক্স করছে, আপনাদের কল্পনাতেও ছিল যে ঘটনা ঘটবে, কিন্তু ঘটেছে তো, তাই না? ডাকসু জাকসু সবগুলোতে ল্যান্ডস্লাইড ভিক্টরি এসছে, তাই না? আজকে একটা জরিপ বের হয়েছে, সেখানে দেখলাম তারা 30% বোধহয় 28% তারা মানে ভোট পাবে বলে জরিপ বলছে। বিএনপি 41%, সেকেন্ডেই জামায়াতে ইসলাম 28%। সো যেই দলটার ভোট ধরুন আপনি যদি 90-এর দশক দেখেন বা 2000 সালেরও 2000 থেকে 2005-06 পর্যন্ত দেখেন, 3 থেকে 5%-এর বেশি তাদের ভোট ছিল না, তাই না? সেটা এখন 28%-এ গেছে। আমরা যদি জরিপটাকেও ধরি সেটা 28%-এ গেছে। সো কোন দলের কখন কি অবস্থা দাঁড়াবে এটা এত আগের থেকে স্পেকুলেট করতে যাচ্ছি কেন আমরা? 1 2 হলো আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে। আওয়ামী লীগ দলটা তো নিষিদ্ধ হয় নাই, ইফ আই এম রং, মানে কারেক্ট মি ইফ আই এম রং, দল তো নিষিদ্ধ হয়নি, তাই না? নাকি দল নিষিদ্ধ হয়ে গেছে? না, দল নিষিদ্ধ হয়নি। দল নিষিদ্ধ হয়নি। দলের কি নিবন্ধন স্থগিত হয়েছে? নিবন্ধন স্থগিত হয়েছে। ওকে, যদি নিবন্ধন স্থগিত হয়ে থাকে এবং দল নিষিদ্ধ না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের সামনে যেই পথটা আছে সেটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের যেই ম্যাসাকার এবং তাদের যেই অপরাধ তারা সংঘটিত করেছে, এবং এর আগে তো 15 বছরের গুম খুন যদি ধরেন, সেটা তো একটা দীর্ঘ মানে
অপরাধের হিস্ট্রি, সেগুলোর বিচার হতে হবে বাংলাদেশে, এবং বিচার শুরুও হয়েছে, বিচার হবে। এরপরে একটা অবস্থায় যদি আওয়ামী লীগ অনুশোচনা করে, ক্ষমা চায়, যেটা আমরা প্রত্যেকে আশা করেছিলাম যে আওয়ামী লীগের মধ্যে আমরা কিছুটা হলো রিমোর্স দেখতে পাবো, অনুশোচনা দেখতে পাই নাই আমরা এখনো পর্যন্ত। আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আমরা দেখতে পাই নাই। সো এটা আওয়ামী লীগ তার পলিটিক্সটা নির্ধারণ করবে, এটা তো আর আমি আপনি বলে দিলে হবে না। আওয়ামী লীগের পলিটিক্স আওয়ামী লীগ নির্ধারণ করবে। আওয়ামী লীগ যদি মনে করে যে তারা ক্ষমা চেয়ে তাদের রাজনীতি আবার নতুন করে শুরু করতে চায়, সেটাও তারা করতে পারে। তারা যদি মনে করে, যেমন 91 থেকে 96 যখন বিএনপি সরকার গঠন করলো, 96 নির্বাচনের আগে কিন্তু শেখ হাসিনা বারবার বলেছিলেন যে আমি অতীতে আওয়ামী লীগের যা ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি, এবার আপনারা নৌকা মার্কায় ভোট দেন। তখন কিন্তু উনি সরি বলেছিলেন তাদের 72 থেকে 75-এর শাসনকালের জন্য। সো আওয়ামী লীগ যদি মনে করে ভবিষ্যতে তারা নির্বাচনে কখনো সরি বলে আসবে, মানুষ যদি তাদেরকে নেয়, সেখানে তো আপনি আমি সেটা ডিসাইড করতে পারবো না। জি, ধন্যবাদ। প্রতীক নিয়ে আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে নিয়েই ফিরবো, ততক্ষণ পর্যন্ত একটা ছোট্ট বিরতি নেই। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত আর একবার। দেখছি নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমি একটু আমাদের অতিথিদের কাছে আসতে চাই। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে আসি। ডক্টর ইউনূসের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের জামায়াত, এনসিপি এবং বিএনপির ভেতরে আসন ভাগাভাগি হচ্ছে, এরকম একটা খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। বিভিন্ন কিছু কিছু গণমাধ্যমে ওই সংক্রান্ত নিউজ এসেছে। আসলেই কি আসন ভাগাভাগি করছে? আমি আপনার বিষয়টা বলার আগে 1 মিনিট, আপা যেহেতু বলেছেন আমরা হচ্ছে যে এসএসসি পাশের আমাদের আগে, সময় কিন্তু একদম শেষের আচ্ছা দিকে, তাহলে সুতরাং আমি বিষয়ে গেলাম না। তবে আমার যেটা হচ্ছে যে ওই কোশ্চেনটা একটু বলতে হবে যে আসলে শাপলাটা দিলেই সমস্যাটা কি, ওনারা নাকি না দেওয়ার ব্যাপারে অনেক যুক্তি, দিলে কি সমস্যা সেটা আইনগত ওনারা দেখবেন। ঠিক আছে, এখন আসি আপনার কোশ্চেনটার ক্ষেত্রে। সেটা হলো যে আপনার ইউএস এর কথা বলতেছেন, যেখানে গিয়ে আমরা তো এটাও শুনতেছি যে জুলাই সনদ বাস্তবায়ন করা যাচ্ছে না, কিভাবে এটা মিলবে, এই জন্য ওখানে গিয়ে উনি সবাইকে বুঝাবেন, এইরকম একটা। আবার এইরকমও শোনা যাচ্ছে আমেরিকা একটা বাম্বুদি সবাই ঠিক করে দেবে, এই আমরা মুরব্বী আমরা যেটা বলতে শোন। এইরকম তো বাংলাদেশে কত কিছুই শোনা যায় আর কি। তো শোনা কথা জানা কথার মধ্যে তো পার্থক্য আছে আর কি। তো আমরা পলিটিশিয়ানরা মনে করি যে বাংলাদেশের রাষ্ট্রে এটাকে দুইভাবেই দেখা যায়। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে একটা ভালো ডেলিগেশন গেছে, একটা অকারেন্স বাদ দিলে একটা ভালো রিপ্রেজেন্টেশন হয়েছে, যে ইউনাইটেডলি গেলাম আমরা বাংলাদেশে রিপ্রেজেন্টেশন করার জন্য, এবং বাংলাদেশে এসে যেন ওই ইউনিটি সনদ যেটা হচ্ছে আমাদের সেটা যেন হয়, এবং যেটা দরকার ইলেকশন, ভালো মতো ইলেকশন হওয়া দরকার বাংলাদেশকে ভালো ট্রানজিশন করার জন্য, সেই জিনিসগুলো হয়। এইরকম ওই বাংলাদেশের মানুষ সবসময় এম্বাসি বেস তো আমরা, আর আমি কিন্তু খুব ভেরি ইন্টারেস্টিং, নিউ পলিটিশিয়ান হলে আমি মনে করি যে ইলেকশন আসলে আমাদের এখানে অ্যাম্বাসিডার খুব বেশি তৎপর হয়ে যায়। তো আবার বিদেশ যাইতে হয়, থাইল্যান্ড যাইতে হয়, সিঙ্গাপুর যাইতে হয়, না গেলে নাকি সলিউশন হয় না। আমরা এই জুলাই পরবর্তী আমার কাছে এই রাজনীতিটা কখনোই পছন্দ নয়, যে দলেই করুক, ঠিক আছে, বাইরে গিয়ে ঠিক করতে হবে, দেশে ঠিক করা যায় না। তাহলে আপনারা কারা? আমরা কি ভাই ভাই নাকি? আমরা কি একই ফ্যামিলির লোক না নাকি? আর বাংলাদেশের বাইরের লোক নাকি? আমাদেরকে একটা বাইরের লোক নিয়ে এসে ঠিক করে দিতে হবে? এটা তো খুবই ব্যাড কালচার, আমরা মনে করি না এটা দরকার আছে, এবং এটা খুব বাস্তবসম্মত আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না যে রিয়েলিস্টিক এরকম কিছু। আমার কাছে মনে হয় ওনার মনে হয়েছে যে একটা বাংলাদেশের ভালো পিকচার জাতির সামনে তুলে ধরা দরকার আছে সবাই মিলে। আর যদি এটার মধ্যে যদি অন্যরা একসাথে মিশলে তো মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, ছোটোখাটো আলোচনা হয় যে ভাই কীভাবে নেভিগেশন করা যায়, যদি ভালো কিছুর জন্য হয়, দেশের জন্য হয়, এটা খারাপ কিছু দেখার কোনো বিষয় না। বাট ভাগ বটোয়ারা এই টাইপের রাজনীতি আমরা বিশ্বাস করি না এবং করা উচিত না, রাষ্ট্র হিসেবে আমাদের উচিত না। ধন্যবাদ। রুমিন ফারহানা, সবকিছু বিএনপি, এনসিপি, জামাত ইসলামী নিয়ে যাবে, জোনাল সাকির দলের জন্য কিছু রাখবেন না আপনারা? না, এখানে তো আমার নেওয়া, বিএনপির নেওয়া, জামাতের নেওয়া, এনসিপির নেওয়া বিষয় না। বিষয়টা হচ্ছে মানুষ কাকে ভোট দিবে। আপনি কেন নিশ্চিত হয়ে যাচ্ছেন যে এই যে 3টা দলের কথা বললেন তাদের একচ্ছত্র আধিপত্য থাকবে সংসদে? এটা তো আমি আপনি এখন বলতে পারি না। এইটা আগে বলা যেত বলেই শেখ হাসিনার আমলটায় নির্বাচনকে আমরা কোনোদিন নির্বাচন বলি নাই। 14তেও আমরা জানতাম কি হবে, 18তেও জানতাম, 24এও জানতাম। আমি চাই না, বা আমরা কেউই এখানে যারা আছি আমরা কেউই চাই না যে 26 সালের যে নির্বাচনটা আসতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই নির্বাচনে আমরা আগে আগে বলে ফেলতে পারি কে ক্ষমতায় যাবে, কে কত আসন পাবে, কে বিরোধী দলে যাবে, সে কত আসন পাবে, থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি কোনটা হবে, এটা আমরা আগে থেকে বলতে পারি না এবং বলতে চাইও না। নানান রকম জরিপ দেখা যাচ্ছে, নানান রকম মাঠ পর্যায়ে জরিপ হচ্ছে, সেই জরিপগুলোতে নানান রকম ফল প্রকাশিত হচ্ছে। দেখা যাচ্ছে যেই দলের পক্ষে যাচ্ছে সেই দল হয়তো খুশি হচ্ছে, উৎফুল্ল হচ্ছে, যেই দল হয়তো তার পক্ষে যাচ্ছে না তারা বলছে যে জরিপটা এমনভাবে করা হয়েছে
যে ওই ওই বিশেষ দলের প্রাধান্য যেখানে সেই জায়গায় জরিপটা চালানো হয়েছে, পুরো বাংলাদেশ ব্যাপী হলো অন্যরকম হতো। বয়স যদি আমরা মানে ধরেন মানে বয়সের চয়েসটা যদি আমরা অন্যভাবে করতাম তাহলে হয়তো ফলাফল অন্যরকম হতো, ইত্যাদি ইত্যাদি। সো এইসব স্পেকুলেশন থাকবেই নির্বাচনের আগে, এটাকে আমি কোনো খারাপভাবে দেখি না, এটাও নির্বাচনের আমেজেরই একটা অংশ। এবং এই নির্বাচনটা আশা করি যে এই নির্বাচনের জন্য এত মানুষের জীবন দান, এত মানুষের রক্ত, এত মানুষের পরিবারের হাহাকার, এই নির্বাচনটা ভালো হোক এবং ধন্যবাদ। এই নির্বাচন দিয়ে আমাদের নতুন ভাবে একটা যাত্রা শুরু হোক। ধন্যবাদ। জোনাল স্যারকে আপনার কাছে একটু আসবো। ভাগবাটোয়ারা তো একদম হয়েই যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, আপনার কি মতামত? না, হয়ে যাক ভাগবাটোয়ারা। আমরা জনগণের উপরে বিশ্বাস রাখি, আমরা জনগণের ভোট দেওয়াতে বিশ্বাস রাখি। আমাদের এখন প্রধান মনোযোগ হচ্ছে যে কিভাবে বাংলাদেশে একটা নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় যেটা গণতান্ত্রিক, যেখানে মানুষ ক্ষমতার কেন্দ্র, মানুষ তার নিজের পছন্দ অনুযায়ী ভোটটা দিতে পারবে, সেই ভোটটা গণনা হবে, তার উপর ফলাফল নির্ধারিত হবে এবং সেই ফলাফল যারা বিজয়ী হবেন তারা দায়িত্ব পাবেন। এই পুরো প্রক্রিয়াটায় যাতে হস্তক্ষেপ মুক্তভাবে স্বাধীনভাবে মানুষ সেটা চর্চা করতে পারেন, এই যে নাগরিকের ক্ষমতা যেটা হচ্ছে একটা রাষ্ট্রের ভিত্তি, সেইটা দাঁড় করানোটা হচ্ছে আমাদের প্রধান মনোযোগের জায়গা। এটা ঠিক যে চটকদারিতা অনেক সময় সাময়িকভাবে মানে বেশ কাটতি থাকে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সেটা হচ্ছে চটকদারিতা যুগ। চটকদারিতাটাই প্রাধান্য বিস্তার পাবে, যে যার যত বেশি প্রচার করতে পারবে, ওই যে অ্যালগরিদম মিলাতে পারবে, বট বাহিনী থাকবে, তারা তাদের একটা প্রচারণা বাড়াতে পারে। সেটার যে আবার একেবারেই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে রিয়েল ওয়ার্ল্ডে কোনো প্রভাব নেই আমি তা বলছি না। ভার্চুয়াল ওয়ার্ল্ডে অনেকে বসবাস করেন, আমরা বেশিরভাগ সময় ডিভাইসে বসবাস করি, ফলে ওইটা দিয়ে আমাদের হয়তো মনোজগৎটা তৈরি হয়। কেননা একটা বড় কাজ করতে পারা গেছে এখানে, সেটা হচ্ছে যে লেখাপড়ার ব্যাপারটা মোটামুটি ধ্বংস করে দেওয়া গেছে। সেইটা সাফল্যের সাথে করার ফলে আপনার একটা সব কিছুর মধ্যে এক ধরনের খুব যাকে বলে যে সুপারফিশিয়ালিটি, মানে খুব ভাষাভাবে পুরো জিনিসটাকে দেখার মধ্যে একটা জায়গা আছে। তথাপি এটা শুধু আবার এই কারণে বলা যাবে না যে আচ্ছা যেসব দেশে খুব ভালো লেখাপড়া আছে সেখানে সোশ্যাল মিডিয়ার রিউমার্স, সোশ্যাল মিডিয়ার এই ধরনের ক্যাম্পেইন, বট বাহিনী, এগুলোর কোনো ভূমিকা নেই। সেখানেও এই ধরনের ভূমিকা আছে। তার মানে প্রচারের একটা ভূমিকা আছে এবং সেই প্রচার যদি অনেক লোক মিলে একসাথে করে এবং তার সামনে হাজির হয়, তখন মানুষের এই ধরনের অ্যাপিয়ারেন্সে, মানে আমি বাহ্যত যা দেখি সেটার পেছনে ছোটার ব্যাপার আছে। এই নিয়ে আমি আর কথা না বাড়াই, সেটা মুদ্রাগত বিষয়টা হচ্ছে মানুষ ভোট দিবে, মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে এবং আগামী নির্বাচনটা মানুষ ভেবে চিনতে দেবেন। দেশের স্বার্থ, নাগরিকের স্বার্থ, জাতীয় নিরাপত্তা, আমাদের নাগরিকের নিরাপত্তা এবং সর্বোপরি মানুষের জন্য সুযোগের সমতা তৈরি করা যাচ্ছে কিনা, প্রত্যেক নাগরিক সত্যিকার অর্থে নাগরিক বাঙালি জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেটা উৎখাত করে আমরা অন্য কোনো নামে জবরদস্তিকে আমরা প্রাধান্য দিব কিনা, মানুষ বাংলাদেশের এই সব বিষয়গুলোকে অনেক অনেক ধন্যবাদ। দেখার উপর আমরা ভরসা এখানেই শেষ করছি। রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি, নতুন বাংলাদেশ। শুভরাত্রি।